Hello everyone, I'm Dr. Shagnik Mitra. Today I'll be discussing about the treatment of type 2 diabetes mellitus. মানে ডায়াবেটিসের যে চিকিৎসা আছে সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। মেইনলি যে হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো আছে, ডায়াবেটিসের যে ওষুধগুলো আছে সেইগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো সুগারের যে মেডিসিনগুলো আছে সেগুলো প্রেসক্রাইব করার আগে আমরা কিছু ফ্যাক্টর কনসিডার করি। তো সেই ফ্যাক্টরগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে কস্ট, মানে মেডিসিনের দাম। ইন্ডিয়াতে মেডিসিনের দাম যদি বেশি হয় তাহলে মুশকিল আছে, তাই অ্যাফোর্ডেবিলিটির দিকে আমাদের চিন্তা করতে হবে। সেকেন্ড হচ্ছে সাইড এফেক্ট, মানে মেডিসিন খেয়ে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। অ্যাডভার্স এফেক্ট যদি বেশি হয় তাহলে কিন্তু পেশেন্ট মেডিসিন খেতে খেতেই বন্ধ করে দেবে। 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে মেডিসিনগুলো সারাদিনে কতবার খেতে হচ্ছে, একবার, দুবার, তিনবার, ঠিক কতবার খেতে হচ্ছে। পেশেন্ট চেষ্টা করে ফ্রিকোয়েন্সি যত কম হবে তত ভালো। তো এক্ষেত্রে আমরা কি করি, 3-4টে মেডিসিন কম্পোজিশন যেগুলো থাকে সেগুলো একটা মেডিসিনের মধ্যে জুড়ে দেওয়ার চেষ্টা করি। এবার সুগার বেশি হলে সেক্ষেত্রে তো লাগবেই। 4 নম্বর ফ্যাক্টর হলো ওয়েট গেন, মানে মেডিসিনগুলো খেয়ে ওয়েট গেন করছে কিনা, অতিরিক্ত ওয়েট গেন যাতে না হয়ে যায় সেদিকেও নজর দিতে হবে। যে মেডিসিনগুলো ইনসুলিন সিক্রেশন করায়, আর ইনসুলিন যেহেতু এক ধরনের অ্যানাবলিক হরমোন, সেক্ষেত্রে কিন্তু ওয়েট গেনের চান্স আছে, তো সেদিকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 5 নম্বর ফ্যাক্টর হলো হাইপোগ্লাইসেমিয়া, মানে সুগার ফল করছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। বিকজ হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া। তো দেখা গেল আপনাকে হাই ডোজে বেশি মেডিসিন দিয়ে দেওয়া হলো আর সেগুলো খেয়ে আপনার সুগার ফল করলো, তো সেইটা কিন্তু একটা চাপের বিষয়। ইনসুলিন সিক্রেশন বেড়ে গেলে, অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করে, ইনসুলিন ব্লাড থেকে সব সুগার নিয়ে সেলে দিয়ে দেয় এবং সুগার ফল করে যায়, পেশেন্ট ফেন্ট করে যেতে পারে। তো সেদিকটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। প্রথমেই আমরা যে ড্রাগটা দিয়ে ট্রিটমেন্ট শুরু করি সেটা হলো মেটফর্মিন। দেখা যাচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এফবিএস, পিপিবিএস মানে সুগার ফাস্টিং অ্যান্ড পিপি দুটোই কম আছে, কিন্তু HbA1c মানে 3 মাসের যে গড়টা সেটা হাই আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা মেটফর্মিনের মাধ্যমেই চিকিৎসা শুরু করি। দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ড্রাগ। মেটফর্মিনের দাম কিন্তু বেশি হয় না, 10টা ট্যাবলেট 20 থেকে 30 টাকার মতো দাম হয়। এবার বলি যে মেটফর্মিন কিভাবে কাজ করে এক্স্যাক্ট। আমাদের শরীরে যে সেলগুলো আছে সেই সেলগুলো যখন ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, মেটফর্মিন সেই সেলগুলোকে সেন্সিটাইজ করে দেয়। মানে যে সেলগুলো আগে সুগারটা অ্যাকসেপ্ট করতে পারছিল না সেটাকে সেন্সিটাইজ করে সেই রেজিস্ট্যান্টটাকে ব্রেক করে দেয়, তাতে আপনার কিন্তু সুগারটা কমে আসে। তাহলে মেটফর্মিনের এফিকেসি কিন্তু হাই, হাইপোগ্লাইসেমিয়া হয় না, ওয়েট গেন মডারেট অ্যান্ড HbA1c রিডাকশন 1 to 2%। এবার বলি মেটফর্মিনের সাইড এফেক্ট সম্পর্কে। সবার মেটফর্মিন খেয়ে সাইড এফেক্ট হয় না। তো অনেকের কি হয়, ফ্ল্যাটুলেন্স বা গ্যাস্ট্রিক কিছু ট্রাভেল হতে পারে, সেটা হলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এক্ষেত্রে আমরা যাদের একটু গ্যাস্ট্রিক ট্রাভেল হয় সেক্ষেত্রে আমাদের বলি যে মিলের সাথে বা মিল খাওয়ার ইনস্ট্যান্ট পরে যাতে মেটফর্মিন নেওয়া হয়, যাতে ওই গ্যাস্ট্রিক যে সিমটমসগুলো আছে সেগুলো যাতে প্রবলেমেটিক না হয়। নেক্সট গ্রুপ অফ ড্রাগ হলো সালফোনিউরিয়াস। সালফোনিউরিয়াসের মধ্যে কি কি ড্রাগ পড়ে, গ্লিমেফ্রাইড, গ্লিক্লাজাইড, গ্লিপিজাইড এটসেট্রা। তো এর মধ্যে গ্লিমেফ্রাইডটাই আমরা বেশি প্রেসক্রাইব করি। পেশেন্টদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা কিডনির সমস্যা আছে, সেক্ষেত্রে গ্লিক্লাজাইড ইজ দ্য সেফ অপশন। এটি সবচেয়ে পোটেন্ট এবং সবচেয়ে স্ট্রং গ্রুপ অফ ড্রাগ। তো এটি কিন্তু সুগার কন্ট্রোল করতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সালফোনিউরিয়া মানে নাম থেকেই বোঝা যাচ্ছে যেহেতু এটা সালফার ড্রাগ, তো যাদের সালফারে অ্যালার্জি আছে তাদের কিন্তু এই মেডিসিনটি দেওয়া যাবে না। সালফোনিউরিয়া কিভাবে কাজ করে, আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে যেখান থেকে মেনলি ইনসুলিন তৈরি হয়, এটি ডাইরেক্টলি সেখানে কাজ করে, মানে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন করে। তো যেহেতু এটা ডাইরেক্টলি ইনসুলিন সিক্রেশন করাচ্ছে, তো এই ওষুধটা খেয়ে কিন্তু ওয়েট গেনের চান্স আছে। আমি আগেই বলেছিলাম যে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, তো সেক্ষেত্রে কিন্তু এটা খেয়ে কিন্তু ওয়েট গেন হতে পারে। সবচেয়ে পোটেন্ট ড্রাগ সালফোনিউরিয়া, কিন্তু যাদের অতিরিক্ত সুগার বেড়ে যাচ্ছে তাদের সুগার কমানোর জন্য এটি কিন্তু আমাদের একটা অস্ত্র। এই মেডিসিনটা দেওয়ার আগে আমরা পেশেন্টদের বলে দিই যে আপনার সুগার ফল হতে পারে। তো সুগার ফল বা হাইপোগ্লাইসেমিয়ার কি কি সিমটম আসতে পারে, দেখা যাচ্ছে আপনার ট্রেমলিং হলো, হাত পা নড়ছে, হাত পা কাঁপছে, ঠিক আছে, প্যালপিটেশন হলো, ঘাম দিচ্ছে, ব্লাড ভিশন আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নজর দিতে হবে। তো এক্ষেত্রে বলা হয় পকেটে গ্লুকন ডি রাখতে বা হাতের কাছে গ্লুকন ডি রাখতে।
অনেক সময় হসপিটালাইজ হতে পারে। হসপিটালাইজ কেন হতে পারে? দেখা যাচ্ছে একবার আপনি গ্লুকোজ খেলেন, তাতে কাজ হলো না। যেহেতু সালফোনিউরিয়া একটা লং অ্যাক্টিং ড্রাগ, 24 ঘন্টার কাছাকাছি কাজ করে, তো সেক্ষেত্রে বারবার আপনার সুগার ফলার চান্স থাকতে পারে। তো সেক্ষেত্রে অতিরিক্ত রিস্ক না নিয়ে আপনি হসপিটালে ভর্তি হতে পারেন এমার্জেন্সি বেসিস। আরেকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে অনেকেই কি করে, একাদশী করছে বা উপোস করছে বা কোনো মিল স্কিপ করে যাচ্ছে, তার আগে ডাক্তার আপনাকে সালফোনিউরিয়া দিয়েছে। এবার আপনি তো জানেন না কোনটা সালফোনিউরিয়া, আপনাকে জেমার দিয়েছে, অ্যামাইডিল দিয়েছে, অ্যামিটো দিয়েছে, বা অন্য নাম বিভিন্ন ব্র্যান্ড নেম আছে, সেটার আপনাকে সালফোনিউরিয়া দিয়েছে, আপনি জানছেন না। আপনি কি করছেন, খেয়ে ফেলছেন ওষুধটা খাওয়ার আগে, কিন্তু তারপরে মিলটাকে স্কিপ করে যাচ্ছেন, মানে ওষুধ খেয়ে খাবার খেতে ভুলে যাচ্ছেন বা খাচ্ছেন না একাদশী বা কোনো উপোস থাকার। তো সেক্ষেত্রে খুব সাবধান, তো এটা করবেন। নেক্সট যে গ্রুপ অফ ড্রাগটা আসছে সেটি হলো DPP-4 ইনহিবিটর। তো ফার্স্টে বলেছিলাম মেটফরমিন, সেকেন্ড হচ্ছে সালফোনিউরিয়া। মেটফরমিন দিয়ে যদি কারো সুগার কন্ট্রোল না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মেটফরমিনের সাথে সালফোনিউরিয়া দিই, এবং সালফোনিউরিয়া এবং মেটফরমিনের সাথেও আমরা কিন্তু এই যে নতুন যে ড্রাগ গ্রুপটা বলছি DPP-4 ইনহিবিটর, সেটাও দিই একসাথে। তো DPP-4 ইনহিবিটর গ্রুপ অফ যে ড্রাগগুলো আছে তার মধ্যে পড়ে লিনাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, টেনেগ্লিপটিন, সিতাগ্লিপটিন, মানে গ্লিপটিন গ্রুপ অফ ড্রাগস। পোস্টপ্রান্ডিয়াল সুগার, মানে খাওয়ার পরের সুগারটা কন্ট্রোল করতে এটি কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো DPP-4 ইনহিবিটর এক্স্যাক্টলি কিভাবে কাজ করে? আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা খাওয়ার পরে আমাদের পেট থেকে একটা হরমোন তৈরি হয়। সেই হরমোনটার নাম হচ্ছে ইনক্রিয়েটিন হরমোন। এই ইনক্রিয়েটিন হরমোন যেটা খাওয়ার পরে আমাদের পেট থেকে রিলিজ করছে, সেটা একটা কাজ আছে। কাজটা হলো এই হরমোনটা সিগন্যাল পাঠায় কোথায়? প্যানক্রিয়াসের বিটা সেলকে, যে তুমি ওখান থেকে সিক্রেশন করো। কিন্তু সমস্যা হলো DPP-4 বলে এক ধরনের এনজাইম আছে, যেটা কি করে এই ইনক্রিয়েটিন হরমোনটাকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু এই ইনক্রিয়েটিন হরমোনটাই কিন্তু সিগন্যাল দিচ্ছিল প্যানক্রিয়াসের বিটা সেলকে ইনসুলিন রিলিজ করার জন্য। এই জন্য আমরা DPP-4 ইনহিবিটর মানে DPP-4 এনজাইমটাকে ব্লক করার জন্য ওষুধ দিই, যাতে সে কন্টিনিউয়াসলি প্যানক্রিয়াসের বিটা সেলকে সিগন্যাল দিতে থাকে। এই জন্য পোস্টপ্রান্ডিয়াল সুগার কন্ট্রোলের ক্ষেত্রে এটি কিন্তু দারুণ ভূমিকা গ্রহণ করে। তো এটির কিন্তু এফিকেসি হাই, হাইপোগ্লাইসেমিয়া এই ওষুধটি করায় না, ওয়েট গেইন নিউট্রাল, কস্টটা একটু বেশি, আর HbA1c রিডাকশন রেট 0.5 to 0.8%। এই গ্রুপ অফ ড্রাগের মধ্যে সিতাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, টেনেগ্লিপটিন, এর মধ্যে লিনাগ্লিপটিনের রেটটা কিন্তু একটু বেশি। লিনাগ্লিপটিন সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা সিকেডির পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু লিনাগ্লিপটিন ইজ দ্য সেফ অপশন, মানে সবচেয়ে সেফ ড্রাগ হচ্ছে লিনাগ্লিপটিন। নেক্সট গ্রুপ অফ ড্রাগ হলো আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর। এর মধ্যে ভোগলিবোস, একারবোস এগুলো পড়ে। তো এই ভোগলিবোস বা একারবোস, এই যে আলফা গ্লুকোসাইড ইনহিবিটর আছে, সেটা কিভাবে কাজ করে? আমরা যে খাবারটা খাই সেটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে থাকে, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড। তো এগুলো কিন্তু আগে সিম্পলার ফর্মে ভাঙে, সিম্পলার ফর্মে ভাঙার পরেই কিন্তু ইন্টেস্টাইন সেটাকে অ্যাবজর্ব করতে পারে। তো এই ভোগলিবোস বা একারবোস কি করে, এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে যে এনজাইমগুলো সিম্পলার কার্বোহাইড্রেটে ভাঙে, মানে ধরুন অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইডে ভাঙছে, সেটাকে ভাঙতে দেয় না। তাহলে কি হবে, সিম্পলার যে কার্বোহাইড্রেট সেটা তৈরি হবে না, আর সিম্পলার কার্বোহাইড্রেট তৈরি না হলে ইন্টেস্টাইন সেটাকে অ্যাবজর্বই করতে পারবে না, কারণ ইন্টেস্টাইন কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাবজর্ব করে না, শুধুমাত্র সিম্পলার কার্বস কিন্তু সে অ্যাবজর্ব করে। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি অ্যাবজর্ব করতে নাই পারে, তাহলে কি হবে, সুগারটা বাড়বে না। তবে এটা একটা সমস্যা আছে, যেহেতু ইন্টেস্টাইনে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো থেকে যাচ্ছে, তাই একটু গ্যাস, ফ্লুটুলেন্স এগুলো তৈরি হয়। মানে যাদের একটু গ্যাস্ট্রাইটিক ইস্যু আছে তাদের কিন্তু আমি এই মেডিসিনটা অ্যাভয়েড করি। আরও দুটো সমস্যা হলো, এটি খাওয়ার পর অনেকের কিন্তু ডায়রিয়া হয়, আর এটাকে বারবার দিতে হয়, মানে ফ্রিকোয়েন্সি কিন্তু সারাদিনে 2-3 বার দিতে হয়। তো সেক্ষেত্রে আমি এই ওষুধটাকে মানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু যাদের ডায়াবেটিসের কারণে ইন্টেস্টাইন প্যারালাইসিসের ব্যাপার থাকছে, সেক্ষেত্রে কিন্তু এটা গোল্ডেন ড্রাগ। তাহলে এটির কিন্তু এফিকেসি ভালোই, হাইপোগ্লাইসেমিয়া লো, ওয়েট গেইন নিউট্রাল,
HbA1c রিডাকশন পার্সেন্টেজ অ্যারাউন্ড 0.8%, আর কস্টও মডারেট। তাহলে যারা মুখে লাগাম দিতে পারছেন না, মানে অতিরিক্ত খাবার খেয়ে ফেলছেন, তাদের ক্ষেত্রে মানে পোস্টপ্যান্ডিয়াল খাবার পরে সুগার কন্ট্রোলের ক্ষেত্রে এটি কিন্তু ভালো ওষুধ। তাই এমনি তো পেশেন্টদের আমি বলি যে খাবারটাকে, কেননা ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু একটা প্রপার ডায়েটে থাকতে হয়, তাই খাবারটাকে কন্ট্রোল করা কিন্তু খুবই প্রয়োজন। কথায় কথায় ওষুধ না বাড়িয়ে আমি পেশেন্টদের বলি যে খাবারটাকে নিয়ন্ত্রণে আনতে, মানে কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিতে। কমপ্লেক্স যে কার্বোহাইড্রেটগুলো থাকে, যেমন ধরেন ওটস, ডালিয়া, এগুলো কি করে, প্রয়োজনীয় যে আপনার সিম্পলার কার্বোহাইড্রেট সেটা নেয়, বাকিটা কিন্তু ফাইবার হিসেবে বের করে দেয়, এবং তাতে পায়খানাও পরিষ্কার হয় এবং সুগারটাও কন্ট্রোলে থাকে। তো ওটস, ডালিয়া কিন্তু হাইলি প্রেফারেবল। নেক্সট গ্রুপ অফ ড্রাগ হলো থায়োজোলিডিন ডায়ন। থায়োজোলিডিন ডায়নের মধ্যে প্রায়োগ্লিটাজন ইন্ডিয়াতে কিন্তু সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, তো এটাই হাইলি প্রেফারেবল, প্রায়োগ্লিটাজন। তো এই পায়োগ্লিটাজন কিভাবে কাজ করে, আমাদের শরীরে যে সেলগুলো আছে সেই সেলগুলোর রিসেপ্টিভিটিটাকে বাড়িয়ে দেয় কিন্তু পায়োগ্লিটাজন। পায়োগ্লিটাজন কি করছে, এই যে আমাদের স্কেলিটাল মাসল লিপোস টিস্যুতে যে সেলগুলো গেট খুলছিল না ইনসুলিনটাকে রিসেপ্ট করার জন্য, পায়োগ্লিটাজন সেই রিসেপ্টিভিটিটাকে বাড়িয়ে দিয়ে গেটটা খুলে দিচ্ছে। তাহলে এটির কিন্তু এফিকেসি হাই, দামটা মডারেট, আর ওয়েট গেন কিন্তু এটাতে একটু হয়। সমস্যা একটা আছে, সাইড এফেক্ট একটা আছে, যাদের হার্ট ফেলিয়ার আছে, মানে যে ক্ষেত্রে আমরা ডাইউরেটিক দিই, শরীর থেকে অতিরিক্ত এডিমা হচ্ছে, ওয়াটার রিটেনশন হচ্ছে, শরীর থেকে অতিরিক্ত জল বের করার জন্য যাদেরকে ডাইউরেটিক পিল দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু পায়োস দেওয়া যাবে না। তাহলে হার্ট ফেলিয়ার যাদের এডিমা আছে তাদেরকে বাদ দিয়ে পায়োগ্লিটাজন কিন্তু অন্যদের জন্য একটি গোল্ডেন ড্রাগ। নেক্সট গ্রুপ অফ ড্রাগ হলো SGLT2 ইনহিবিটর, যার মধ্যে ডাপাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন এগুলো পড়ে। এটির কাজ কিন্তু একটু ইউনিক, মানে এর মোড অফ অ্যাকশন কিন্তু একটু আলাদা অন্য গ্রুপ অফ ড্রাগের থেকে। এটি ডাইরেক্ট কিডনিতে কাজ করে। কিডনিতে সুগার যেটা রিঅ্যাবজর্ব হয়, মানে একবার ফিল্টার হওয়ার পরও কিডনিতে সুগার কিন্তু আবার রিঅ্যাবজর্ব হয়, এটা সেই প্রসেসটাকে ব্রেক করে। তাহলে কিডনি যদি সুগারটাকে অ্যাবজর্ব নাই করতে পারে, সে কি করছে, অতিরিক্ত সুগারটা পেচ্ছাপের মাধ্যমে পেচ্ছাপের রাস্তা দিয়ে বের করে দিচ্ছে। তো এতে কিন্তু ওয়েট লসটাও খুব ভালো হয়, অতিরিক্ত ওয়েটটা কিন্তু এটার মাধ্যমে ঝরে যায়। কিন্তু সমস্যা একটা, এটা সাইড এফেক্ট হিসাবে যেহেতু এটি পেচ্ছাপের রাস্তা দিয়ে অতিরিক্ত সুগারটাকে বের করে দিচ্ছে, পেচ্ছাপের রাস্তায় কোনো ঘা, চুলকুনি, বা যাদের রিয়াকারেন্ট ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যাদের পেচ্ছাপে ইনফেকশনের হিস্ট্রি থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে পেচ্ছাপের রাস্তায়, সেক্ষেত্রে কিন্তু এটির সমস্যা করতে পারে। তো সেটা যদি হয় আপনি ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, তখন এটাকে কিছুদিনের জন্য বন্ধ করে রাখা যেতে পারে। আদারওয়াইজ দিস ইজ অলসো এ গোল্ডেন ড্রাগ। তাহলে কিন্তু এটির এফিকেসি হাই, ওয়েট কিন্তু ভালোই লস করায়, আর HbA1c রিডাকশন রেট 0.5 to 0.7%। এবার অনেক সময় কি হয় যে প্যানক্রিয়াসের যে বিটা সেল, যে ফ্যাক্টরি থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, সেই সেলগুলো এক্সস্ট করে যাচ্ছে। এবার ফ্যাক্টরি থেকে যদি ইনসুলিন তৈরি না হয়, তাহলে কিভাবে সেখান থেকে মানে সিক্রেশন হবে? তো সেক্ষেত্রে আমরা বলি যে ওরাল হাইপোগ্লাইসেমিক যে ওষুধগুলো আছে সেগুলো ফেল করে যাচ্ছে। ফ্যাক্টরিতে যদি ইনসুলিন তৈরি না হয়, তাহলে কোত্থেকে রিলিজ করবে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনসুলিনের প্রয়োজন হতে পারে। তখন আমরা কি করি যে ইনসুলিন আর ওরাল যে হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো সেগুলো একসাথেই দেওয়া হয়। তারপরে যখন সুগারটা কন্ট্রোলে চলে আসে, ইনসুলিন ফ্যাক্টরি থেকে আবার নতুন করে ইনসুলিন তৈরি হতে থাকে, তখন আস্তে আস্তে আমরা ইনসুলিন বন্ধ করে দিই, তারপর আবার ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলোতে নিয়ে চলে আসি। তাহলে আমরা একবার কুইক রিভাইজ করে নিই যে কোন ওষুধগুলো ওয়েট গেইন করাচ্ছে। সালফোনিউরিয়া, ইনসুলিন, থায়োজোলিডিন ডায়ন্স, এই তিনটে ওষুধ কিন্তু ওয়েট গেইন করাচ্ছে। আর তাহলে ওয়েট লস কোন কোন মেডিসিনে হচ্ছে? SGLT2 ইনহিবিটর আর মেটফরমিন। ওকে, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার নিচের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। আর আমার চেম্বার হচ্ছে নবদ্বীপ, মণিপুরে, মিত্রস ওয়েলনেস ক্লিনিক। তো সুগারের চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে।